রায়বাড়িতে এসে তানিয়ার প্রাণ ভিক্ষে চাইলে সাথীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় মৌলি মৌলি ও তার দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাথী ও বিদ্যুতের মা তানিয়ার জন্য রায়বাড়িতে এলে তখন অনিরুদ্ধ সঙ্গে আসে। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আমি জানতাম তোমরা তোমরা এখানে আসবে, তাই আমি তোমাদের পিছু করছিলাম। আর তোমরা এখানে কেন এসেছো? তোমাদের আমি এখানে আসতে বারণ করেছিলাম না? তারপরেও এখানে কেন এসেছো তোমরা? তখন তখন দেখা যায় সাথী বলতে থাকে, আমার দিদি ভাইকে তো বাঁচাতে হবে। অনিরুদ্ধ, তুই এমন করছিস কেন? আমি আমি ওদের কাছে হেল্প চাইছি। ওরা যদি আমাকে হেল্প না করে তবে তো করার কিছুই নেই। তখন তখন দেখা যায় তখন দেখা যায় দাদু বলতে থাকে, আমি জানি যে এটা এটা তোমাদের একটা একটা ফাঁদ। তোমরা নিজেরা নিজেরা টাকা নেবে সেটা না বলে এই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে তোমাদের দলে টেনে নিয়েছো। এরকম জঘন্য কাজ তোমরা কি করে করতে পারো? তোমাদের দেখে আমার ঘৃণা হচ্ছে অনিরুদ্ধ। আর আর পালের গোধাটা কোথায়? যেটা যেটা হচ্ছে পালের গোধা, এই বাণী। বাণী কোথায়? বাণীকে আসতে বলো। উনি এলো তো সবটা শলা পরিপূর্ণ হয়ে যাবে, তাই না? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, শোনো দাদু, তুমি তুমি আমার বয়সে বড়, তুমি আমার গুরুজন। আমি চাচ্ছি না তোমাকে অপমান করতে, তাই মুখ সামলে কথা বলো। এমন কোনো কথা বলো না যার উত্তরে আমি কথা বললে তুমি অপমানিত হও। তখন মৌলি এসে বলতে থাকে, তা অনিরুদ্ধ, এত কথা ফুটছে কি করে? তোমরা এখানে হাত পাততে এসেছো, আবার কথা বলছো, লজ্জা করছে না? তখন ঈশানী বলতে থাকে, মৌলি, এসব কি হচ্ছে? তুমি তুমি মুখ সামলে কথা বলো। একদম তুমি এরকম করে কথা বলছো কেন? তোমার এগুলো এরকম কথা শিক্ষা তোমাকে কে দিয়েছে বলো তো? তখন নয়নতারা বলতে থাকে, মৌলি দিদি ভাই, তোমার তোমার মা তো দেখছি ওদের জন্য অনেক পজিটিভ। তোমার মা তো ওদের হয়ে কথা বলছে, তোমাকে তোমাকে ধমকাচ্ছে। তখন তখন মৌলি বলতে থাকে, জানো কি গ্র্যান্ডমামি, এরা না সবসময় এরকম করে সবার কাছে কান্না করে তাদের থেকে টাকা নেয়। অনিরুদ্ধ ওই বাণীর সঙ্গে মিলে এরকম হয়ে গেছে। বলে না, সঙ্গ দেশের লহবাসী, ঠিক ঠিক সেরকমই হয়েছে এরা, ঠিক সেরকম। কারণ কারণ সাথী মাসি তো এরকম ছিল না, সাথী আন্টি তো এরকম ছিল না, কিন্তু কিন্তু এই বাণীর সঙ্গে থেকে থেকে সাথী আন্টিও ঠিক অমনই হয়ে গেছে। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, হয়েছে মৌলি, অনেক অনেক কথা বলেছো, একদম চুপ করো। আর আর বাড়াবাড়ি করো না। মা, তোমাকে এখানে আসতে কে বলেছে? এখানে কেন অপমানিত হতে এসেছো তুমি? এখান থেকে এক্ষুনি চলো, আমি তোমাকে বলছি, এখান থেকে এক্ষুনি চলো। তখন তখন দেখা যায় সাথী বলতে থাকে, আমি আমি এখানে নিজের মান সম্মান খুইয়ে এসেছি শুধুমাত্র ওই ছোট্ট শিশুটির প্রাণ বাঁচাতে। আর 1 মিনিট দ্বারা এরপরে এরপরে দেখা যায় সাথী বলতে থাকে, আমি এখানে এসেছি আমার বন্ধুর কাছে। আমি কোনো কোনো মানুষের কাছে আসিনি। এখানে আমি মেসোমশাই, মৌলি, নয়নতারা মাসিমণি কারো কাছে আসিনি। আমি এসেছি আমার বন্ধু ঈশানীর কাছে। ঈশানীর সঙ্গে যদি আমার বিন্দুমাত্র বন্ধুত্ব বেঁচে থাকে তবে ও যদি আমাকে হেল্প করে, সেই জন্যই আমি এসেছি। আর ও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে আমি আর কখনোই ওর সামনে আসবো না। এরপরে এরপরে দেখা যায় ঈশানীর কাছে সাথী আঁচল বাড়িয়ে বলতে থাকে, ঈশানী, আমি তোমার কাছে তানিয়ার প্রাণ ভিক্ষে চাইছি। প্লিজ আমাকে আমার তানিয়ার প্রাণটা ভিক্ষে দাও। আমার তানিয়াকে আমার কাছে ফিরিয়ে দাও। মেয়েটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তখন ঈশানী বলতে থাকে, সাথী, এসব তুমি কি করছো? তোমাকে আমি হেল্প করবো তো, তুমি এরকম করে কেন বলছো বলো? তখন দেখা যায় তখন দেখা যায় পিনাকির বাবা বলতে থাকে, একদম একদম ওদের কান্নায় বলবে না। আর তুমি যদি কোনোভাবে ওদেরকে হেল্প করতে চাও বৌমা, তবে তবে কিন্তু তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখো। এরপরে দেখা যায় তখন তখন নয়নতারা বলতে থাকে, এরা এরা এরকম করে সবার কাছে কান্নাকাটি করছে কারণ এখন তো পথে বসে গেছে, তাই। তখন তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, ছোট মা, তুমি তো বলেছিলে যে সাথী যে গয়নাগুলো রেখে গিয়েছিল সেগুলো নাকি চুরি হয়ে গেছে। তবে তবে সেগুলোর জন্য তো ওকে ক্ষতিপূরণ দিতে হবে, তাই না? ও তো ক্ষতিপূরণ পাবে, তাই তাই সেই ক্ষতিপূরণটা না হয় আমরা দিচ্ছি এখন। তখন তখন দেখা যায় তখন নয়নতারা বলতে থাকে, ওই তো হবে হাজার হাজার বিশেক, এর বেশি হবে না, যে গয়না ছিল। তখন তখন দেখা যায় এ কথা শুনে তখন দাদু বলতে থাকে, আমি আমি তোমাকে তানিয়ার চিকিৎসার টাকা দেব, কিন্তু একটা শর্তে। এখানে বাণীকে এসে আমাদের কাছে টাকাটা চাইতে হবে, হাত জোর করে টাকা চাইতে হবে। ও কি পারবে? তখন দেখা যায় তখন বিদ্যুতের মা বলতে থাকে, এটা এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তানিয়া দিদি ভাইয়ের অসুস্থতার ব্যাপারে
বানি এখনো কিছু জানে না, বানিকে কিছুই জানানো হয়নি। এই কথাটা শুনে অবাক হয়ে যায় ঈশানী। তখন নয়নতারা বলতে থাকে, ও মা, যার বাচ্চা তার সেই জানে না? কথাটা এমন হয়ে গেল না যে যার বিয়ে তার ঘুম নেই, পাড়া যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই, এমনটা হয়ে গেল না? তখন মৌলি বলতে থাকে, ঠিক বলেছো গ্র্যান্ডমমি, ঠিক এমনটাই হয়ে গেল। তখনই অনিরুদ্ধ এসে বলতে থাকে, হয়েছে, তুমি তুমি যে এতটা নিচে নামতে পারো এটা আমি কখনোই জানতাম না। তখন তখন দেখা যায় দাদু বলতে থাকে, অনিরুদ্ধ, আমি তোমাকে বলছি, আমি আমি যদি বানি না আসে তবে কিছুতেই তোমাকে টাকাটা দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। তখন তখন এই কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, শোনো দাদু, আজকে আজকে আমরা এখানে আসতাম না, শুধুমাত্র মা এসেছে বলে আমি মাকে নিতে এসেছি। আর আমি আমি বুঝতে পারছি না তোমরা এভাবে অপমান করছো কেন, আর যেভাবে অপমান করলে এ কথা আমি জীবনেও ভুলবো না। তখন সাথী বলতে থাকে, শুনুন মেসোমশাই, আপনারা আজকে যে টাকার গরমে এরকম করছেন না, একদিন না একদিন এমন না হয় যে আপনাদের এই টাকায় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই টাকার জন্যই আপনাদের আপনাদের সম্পর্কটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনাদের টাকার কারণে আপনারা একদম একদম মাটির সঙ্গে মিশে যান। এ কথাটা মিলিয়ে নেবেন। আজকে আমি বলে গেলাম, একটা একটা বাচ্চার প্রাণ ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু সেটাও যখন আপনাদের মন গলাতে পারলো না, আপনাদের কাছে টাকাটাই অনেক, তখন দেখবেন একদিন এই টাকাই আপনাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তখন তখন নয়নতারা বলতে থাকে, দেখেছো, ও এই আমাদের জমিতে দাঁড়িয়ে আমাদেরকে অভিশাপ দিচ্ছে, তারপরে তুমি ওকে টাকা দেবে, ওকে হেল্প করবে? তখন দেখা যায় দাদু বলতে থাকে, প্রশ্নই ওঠে না। এরপরে এরপরে আর কোনোভাবে প্রশ্ন ওঠে না, একটা টাকাও আমি আর ওদের দেব না। ওরা ওরা নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করুক, নিজেদের নিজেদের কাজ নিজেরাই করে নিক, আমরা একটা টাকা একটা কানা করেও দিতে পারবো না। এরপরে এরপরে দেখা যায় তখন তখন মৌলি বলতে থাকে, তোমার এত বড় সাহস সাথী আন্টি, তুমি আমাদের জমিতে দাঁড়িয়ে আমাদেরকে অভিশাপ দিচ্ছ? তখন সাথী বলতে থাকে, হ্যাঁ দিচ্ছি, কারণ কারণ তোমরা যে টাকার গৌরব দেখাচ্ছ, একদিন দেখবে সেই টাকাই তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তোমরা যেভাবে সম্পর্ক নিয়ে কথা তুললে, ঠিক সেরকমই তোমাদের সম্পর্ক এই টাকার উপরেই বিচার হবে। তখন দেখবে তোমরা তোমরা কিরকম ভাবে এগুলো বলো। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, শোনো দাদু, আজকে তুমি আমাদের আমাদের বাবা মেয়ের, তারপরে দাদি নাতনির সম্পর্কটার দিকে যেভাবে আঙুল তুললে, একদিন দেখবে তোমাদের এই সম্পর্কটা নিয়ে অনেক বড় ঝামেলা লেগে যাবে, অনেক বড় ঝামেলা লাগবে। সেদিন সেদিন আর তুমি চাইলেও কিছু করতে পারবে না। এই কথাটা আজকে আমি তোমাকে বলে গেলাম, তুমি তুমি মাথায় রেখো। এরপরে দেখা যায় তখন দেখা যায় অনিরুদ্ধ সাথীকে নিয়ে বেরিয়ে গেলে, তখন ঈশানী কাঁদতে থাকে আর বলতে থাকে, এটা এটা কিছুতেই ঠিক হলো না, এভাবে এভাবে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটা মোটেও ঠিক হলো না। এদিকে বানি বাড়িতে ফিরে দেখে ঘর অন্ধকার। তখন বানি বলতে থাকে, কি ব্যাপার, ঘর এত অন্ধকার কেন, ঘরে কি লাইট জ্বালানো হয়নি? তখন তখন দেখা যায় বানি বানি ডাকতে থাকে, মামুনি, মাসিমণি, তোমরা কোথায়? তখন তখন এদিকে দেখা যায় অনিরুদ্ধ, সাথী ও বিদ্যুতের মা তিনজনে রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক তখনই বানি ফোন করলে অনিরুদ্ধ বলতে থাকে, কোথায় তুমি? তখন বানি বলতে থাকে, আমি তো বাড়িতে, কিন্তু তোমরা কোথায়? তখন অনিরুদ্ধ বলতে থাকে, আমরা তো হসপিটালে ছিলাম, বাড়ি ফিরছি। এরপরে বানি বলতে থাকে, হসপিটালে ছিলেন? কই, আমি তো দেখতে পেলাম না। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আমি তো বাইরে দাঁড়িয়ে ছিলাম, তাই তুমি হয়তো খেয়াল করোনি, আসলে আমরা যখন ঢুকছি তুমি হয়তো বেরিয়ে গেছো। এদিকে বানি এই কথাগুলো শুনে ফোন কেটে দিয়ে তানিয়ার জন্য স্যুপ বানাতে থাকে। ঠিক তখনই বানি বলতে থাকে, আমাকে কি মিস্টার চ্যাটার্জি মিথ্যে বললো? এদিকে দেখা যায় ঈশানী পিনাক্ষীকে বলতে থাকে, এটা কিন্তু মোটেও ঠিক হলো না, এভাবে এভাবে মেয়েটাকে অপমান করে বের করে দেওয়াটা কি ঠিক হলো বলো? ও যেমন মেয়েও কখনো কখনো এ বাড়িতে আসতো না, কিন্তু আজকে শুধু বাচ্চাটার জন্য এ বাড়িতে আসতে বাধ্য হয়েছে, তারপরে ওকে আমরা এভাবে অপমান করে তাড়িয়ে দিলাম। তুমি বরং আমার ফান্ডে যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে দাও, কারণ ওগুলো ওগুলো হলো আমার পৈতৃক সম্পত্তি, তাই আমি ওগুলো দিতে পারি, বাবার তো এতে কোনো আপত্তি থাকতে পারে না। তখন পিনাক্ষী বলতে থাকে, তুমি তুমি এভাবে বলছো কেন? এগুলো তো গত মাসে তুমি সবগুলো ইনভেস্টমেন্ট করে দিয়েছো, এখন তোমার ফান্ডে কোনো টাকা নেই। ঈশানী, বোঝার চেষ্টা করো, তারপরেও আমি দিতে পারি, কিন্তু বাবার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এরপরে ঈশানী বলতে থাকে, আমি চলে যাচ্ছি। এই বলে যখনই যাবে, ঠিক তখনই দাদু এসে বলতে থাকে, কি ব্যাপার ঈশানী, কোথায় যাচ্ছ? তখন ঈশানী বলতে থাকে, কেন
জানো আমি একটু সাথীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তখন দেখা যায় দাদু বলতে থাকে, তুমি যদি এখন যাও তবে কিন্তু এ কথাটা মাথায় রেখো, তোমার সঙ্গে আমার সম্পর্ক একদম শেষ হয়ে যাবে। আমি ভাববো যে তোমার কাছে আমার সম্মানের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, বুঝতে পেরেছো? তখন ঈশানী বলতে থাকে, বাবা আপনি যে এতটা নিচে নামতে পারেন আমি কখনোই ভাবিনি। আপনি তো আগে এক সময় আমাকে আর পিনাক্ষীকে যেমন ছেলের বউ ভাবতেন, ঠিক তেমনই তাপসদা আর সাথীকেও ভাবতেন। তবে আজ কেন এভাবে এভাবে ওদেরকে দূরে ঠেলে দিচ্ছেন বলুন তো? তখন দেখা যায় দাদু বলতে থাকে, আমি ভেবেছিলাম কিন্তু এখন ভাবিনি, কারণ তাপস যা করেছে আমাদের সঙ্গে। এদিকে দেখা যায় বানি বানি তানিয়ার কাপড়গুলো গোছাচ্ছে আর ভাবছে যে মিস্টার চ্যাটার্জিকে তো সব টাকাগুলো একাই অ্যারেঞ্জ করতে হচ্ছে। ওনার তো কতটা চাপ হয়ে যাচ্ছে কে জানে। আর আমি দেখি তো কোনোভাবে বিলটা দেখতে পারি কিনা। এরপরে যখনই আলমারি খুলে, ঠিক তখনই বানির ছোটবেলায় হারিয়ে যাওয়া চেনটা দেখে বানি অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় অনিরুদ্ধরা বাড়ি ফিরে বানিকে ডাকতে থাকলে বানি সাড়া না দিলে অনিরুদ্ধ ভিতরে ঢুকে যায় আর ভিতরে বেডরুমে এসে বানিকে বলতে থাকে, বানি কি করছো? ঠিক তখনই বানি বলতে থাকে, মিস্টার চ্যাটার্জি এটা কিসের লকেট? এই লকেটটাই তো আপনি সারা অনেকদিন হলে আগলে রেখেছেন তাই না, এত যত্নে রেখেছেন? তখন অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ এই লকেটটাই আমি আগলে রেখেছি, কারণ কারণ এই লকেটটা যা তার কাছে আমি অনেক বড় ঋণী। আমাকে ছোটবেলায় ওই মেয়েটা প্রাণ বাঁচিয়েছিল, আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সেই লকেটটা আমি এভাবে আগলে রেখেছি, যদি কখনো তার সঙ্গে দেখা হয়ে যায় তবে লকেটটা তার লকেট তাকে আমি দিয়ে দেব। তখন বানি মনে মনে বলতে থাকে, তবে তবে আপনি আমাকে চিনতে পারেননি যে আমি সেই মেয়েটি যার লকেটটি আপনি এতদিন ধরে আগলে রেখেছেন?